উনি কে যে যার জন্য হুগলির মানুষ এত ভাগ্যবান বা ভাগ্যবতী হয়ে উঠলেন? কেন হুগলির মানুষ এত লাকি? এ তাবৎকাল ওনার সমাজে কন্ট্রিবিউশনটা কি যে ওনাকে দেখলেই লোকে ভীষণ নিজেকে ভাগ্যবান বা ভাগ্যবতী মনে করবেন? ওনারা টিকিটটা পেয়েই সবাই ভুল বদলাতে শুরু করলেন। তিনি মুখে যা বলেন তার মনে কিন্তু তাই নয়। প্রমাণ হয়ে গেল তিনি একটি স্ক্রিপ্টেড কথা বলতে থাকেন সারাক্ষণ এই শোতে, অর্থাৎ ওটা কিন্তু ওনার মনের কথা নয়। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে। ইতিমধ্যে তৃণমূল তাদের আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করে চমক দিয়েছে। সেই তালিকায় রয়েছে বহু তারকা প্রার্থীর নাম। তাদের মধ্যে অন্যতম নাম রচনা ব্যানার্জি। প্রার্থী হয়েই তার কথা আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন নন্দিনী ভট্টাচার্য। দিদি, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। দিদি, অবাক লাগে না যখন একজন শিল্পী রাজনীতিতে এসেই প্রথমে বলেন যে হুগলির মানুষ আমাকে পেয়ে অনেক লাকি? হ্যাঁ, মানে আমি না কদিন ধরে ভাবছি অবাক হব নাকি রাগ হবে নাকি কি করব, বিস্মিত হব, কিছুই বুঝতে পারছি না। কারণ আমরা তো এ তাবৎকাল ছোটোবেলা থেকে যে রাজনীতিকে দেখে এসেছি, এমনি সে রাজনীতি তো আর নেই। এ সৌজন্যের রাজনীতি বা রাজনীতি মানে যারা থাকেন তারা একটা ধারক বাহক হন। আমরা জানতাম এতদিন যে মানুষরা রাজনীতি করেন তারা একেবারেই অন্য। আর ক্রমশ যত দিন গেছে আজকে এসে দেখেছি রাজনীতির একটা অন্য চেহারা। বা রাজনীতিতে এইরকম তারকা প্রার্থী যারা কোনোদিন রাজনীতির ধারে কাছে ছিলেন না, তারা হঠাৎ মানে প্রার্থী হয়ে পড়ছেন। কারণ রাজনীতি তো একটা কি বলবো, মানে কন্টিনিউয়াস প্রসেস। আমরা আগে জানতাম ছোটোবেলা থেকে যে মানুষ ছাত্র নেতা হন, তারপরে আস্তে আস্তে দলের নেতা হন, তারপরে সেখান থেকে তারা কেউ কাউন্সিলর হন, কেউ এমএলএ হন, কেউ এমপি হন। এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, যেটা করে করে আজকে এখনও অনেক বড় বড় নেতারা আমাদের মধ্যে বেঁচে আছেন। কিন্তু হঠাৎই দেখলাম যে শুধু আমি একজন নায়িকা বা আমি একজন নায়ক, এরকম ক্ষেত্র থেকে আমি হঠাৎ রাজনীতির মঞ্চে চলে এলাম। আমার কোনো অভিজ্ঞতা নেই, কোনো আন্দোলনের অভিজ্ঞতা নেই, মানুষের সঙ্গে মেশার অভিজ্ঞতা নেই। কারণ একজন নায়ক বা নায়িকা হিসেবে মানুষের সঙ্গে যাওয়ার যে ভূমিকা, রাজনৈতিক নেতা বা নেত্রী হিসেবে সে ভূমিকা কিন্তু কখনো এক হতে পারে না। দুটো কিন্তু একদম ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখা দুটো ভূমিকা। সব দেখলাম। তার থেকেও অন্যান্য বারের থেকেও এবার অবাক হলাম যে যারা আসন পেলেন তাদের মধ্যে দু একজনের এই ধরনের কথাবার্তা দেখে। যে এর আগেও কিন্তু বীরভূমের যিনি সাংসদ দীর্ঘদিনের, তিনি এরকম কথা বলেছিলেন যে আমাকে আপনারা বিনা পয়সায় দেখতে পাবেন। অর্থাৎ জনগণকে এরা যে কী ভাবেন, মানে জনগণ যেন একদম একটা পড়ে পাওয়া 14 আনা। কত বোকা ভাবেন জানি না, কত অসম্মানজনক উক্তি, অথচ এই মানুষগুলোর ভোটে জিতেই কিন্তু ওনারা আসেন। আমি জানতে চাই, যার কথা আপনি বলছেন, তিনি যে বললেন না যে খুব লাকি হুগলির মানুষ যে আমাকে ওনারা দেখতে পাবেন, প্রথম কথা জানতে চাই যে উনি কে যে যার জন্য হুগলির মানুষ এত ভাগ্যবান বা ভাগ্যবতী হয়ে উঠলেন সবাই ওনাকে দেখতে পাবেন? কী কারণে? কারণ উনি একটা ভীষণ ভালো রিয়েলিটি শো এতকাল ধরে করে এসেছেন। মানে ভালোটা হচ্ছে কোট আনকোট, অনেকে মনে করেন ঠিক আছে সেই শো নিয়ে আমার কোনো কথা থাকতে পারে না। আজকে 11-12 বছরের একটা শো, নিশ্চয়ই সেটা হতেই পারে। তা সেই কারণে মানে উনি সেই শোয়ের সঞ্চালিকা বলে উনি দেখতে পাওয়াটা ভীষণ একটা ভাগ্যের ব্যাপার? নাকি উনি নায়িকা ছিলেন বাংলা সিনেমার, অনেক বাংলা সিনেমা করেছেন, সেই কারণে একটা ভীষণ ভাগ্যবান ভাগ্যবতী? কিন্তু তার সঙ্গে কোথাও কি একটা দেশের লোকসভা ভোটের কোনো সম্পর্ক হয়? কারণ এতকাল আমরা জেনে এসেছি যারাই ভোটে দাঁড়ান তারা হাত জোর করে জনগণের দরবারে যান, বলেন আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সেবা করার। এই প্রথম শুনছি বা হয়তো দ্বিতীয়বার শুনছি যে আপনারা অত্যন্ত ভাগ্যবান বা ভাগ্যবতী, আপনারা আমাকে দেখতে পাবেন বলে। মানে বুঝতে পারছি না। আর আরেকটা কথাও খুব জানতে ইচ্ছে করে, এ তাবৎকাল ওনার সমাজে কন্ট্রিবিউশনটা কি যে ওনাকে দেখলেই লোকে ভীষণ নিজেকে ভাগ্যবান বা ভাগ্যবতী মনে করবেন? কন্ট্রিবিউশন কি ওনার সমাজে? উনি একটা রিয়েলিটি শোর পরিচালনা করেন, সঞ্চালিকা, যেটা মানে সর্বৈব একটি মহিলাদের জন্যেকার শো, এবং সেখানে নির্বিচারে মহিলাদের মানে যখন কথা বলা হয় চেষ্টা করা হয় যে পুরুষ মানুষ কত খারাপ, সাধারণত এটা বলার, যারা যেসব মেয়েরা আর কি বলেন আমরা ভীষণ অত্যাচারিত, নির্বিচারে বিচার করা হয়েছে সেখানে পুরুষ মানুষের। অথচ আজ যখন তিনি সিটের জন্য প্রার্থী হয়েছেন, উনি তো সিট পাননি, উনি টিকিট পেয়েছেন, তিনি এক কথায় নস্যাৎ করে দিলেন সেই সমস্ত মহিলাদের অত্যাচারের গল্পকে, যারা অত্যাচারিত হয়েছেন বলেই আমরা জানি যে অত্যাচারের প্রমাণ কী। অর্থাৎ তিনি মুখে যা বলেন তার মনে কিন্তু তাই নয়। প্রমাণ হয়ে গেল তিনি একটি স্ক্রিপ্টেড
কথা বলতে থাকেন সারাক্ষণ ওই শোতে। তিনি পয়সা পান বলে ওই স্ক্রিপ্টেড শোটি সঞ্চালিকা হিসেবে রাজি হয়েছেন হতে, অর্থাৎ ওটা কিন্তু ওনার মনের কথা নয়। তাহলে সেই সমস্ত যারা ওনার ভক্ত, যারা ওই শো দেখে ওনাকে পছন্দ করেছিলেন, তাহলে সবার বোঝা উচিত যে এটা কিন্তু আসলে উনি বলেন না, বা ওইখানেও যে মেয়েরা গল্প বলেন সে গল্প উনি কতটুকু বিশ্বাস করেন সেটা কিন্তু এবার সত্যি সত্যি বিচার্য বিষয়। মনে মনে হয়তো করেন না, পয়সা পাচ্ছেন সঞ্চালিকা, ওই রিয়েলিটি শোটি ওনাকে চালাতে হবে তাই উনি বলেন। আর আমার শুধু এটাই জানার ইচ্ছে যে ওনাকে মানে কেন হুগলির মানুষ এত লাকি যে ওনাকে দেখতে পাওয়া যাবে বলে, আমার এটা বুঝতে পারছি না। কারণ ওনারা তো এমনিতেও অনেক শো টো করেন অন্য সময় এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের লোক হিসেবে, তখনও তো ওনাকে দেখা গেছে। ওনারা না আসলে গুলিয়ে ফেলছেন। এতকাল ওনারা ছিলেন এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে, এখন পা রেখেছেন পলিটিক্যাল ওয়ার্ল্ডে। দুটোর মধ্যে কিন্তু হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স। এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের লোকেরা সবসময় না একটা মানে ঠিক বাস্তবধর্মী পৃথিবীতে থাকেন না। কেউ আমার কথা কিছু মনে করবেন না প্লিজ। তাদের জগৎটা কিন্তু একদম আলাদা, একটা রঙিন জগৎ, কল্পনার অন্যরকম জগৎ। সেখানে তাদের ফ্যানেরা তাদের ঘিরে থাকেন, তাদেরকে মনে করেন একদম স্বর্গের দেবতা বা দেবী, যেমন চারপাশে সবসময় একটা হইচই চলতে থাকে তাদেরকে নিয়ে। ওনারা এখনও সে জগৎটায় আছেন। কিন্তু রাজনৈতিক নেতা বা নেত্রী কিন্তু তাই নন। তারা মাটিতে পা দিয়ে চলেন, জনগণের সঙ্গে মেশেন, তাদের সুখ দুঃখের অংশীদার হন, তাদের ভালো মন্দের অংশীদার, তাদের জন্য করার চেষ্টা করেন। তাদের ভূমিকাটা কিন্তু সমাজে একদম আলাদা। এবং ঠিক উল্টো কিন্তু, হ্যাঁ, যে মানে ওনাদের সেখানে বলতে হবে যে আপনাদের সেবা করার সুযোগ পেয়ে বা আপনাদের জন্য কাজ করার যে সুযোগটা আমি পেয়েছি তার জন্য আমি নিজেকে ভাগ্যবান বা ভাগ্যবতী মনে করছি বা আমি কৃতজ্ঞ। ঠিক উল্টো কথা বললেন উনি এখানে গিয়ে। এটা খুব অবাক লাগছে দেখে। মানে এরপরে উনি ভাবছেন ওখানকার লোক ডেফিনেটলি ভোট দিতেই পারেন, কারণ শাহজাহানের সময় থেকেই তো শুনেছি কখনো জয় শাহজাহানের জয়, কখনো ঔরঙ্গজেবের জয়। আর জনতাকে সবসময় জনার্দন বলা হয়েছে, সেই জনতা কখন কি করবেন জনতাই জানেন। তবে উনি এটা মানলেন না কিন্তু জনতা জনার্দন। উনি ভাবলেন উনি সর্বশ্রেষ্ঠ এবং ওনাকে দেখতে পেলে জনতা নিজেকে লাকি মনে করবে। আপনি রিয়েলিটি শোয়ের কথা বললেন, সম্প্রতি সেই রিয়েলিটি শোতে দেখা গেছে মাননীয় মুখ্যমন্ত্রীতে। তাহলে সেটা কি একটা রাজ্য রাজনীতিতে বদলের পূর্বাভাস ছিল? হয়তো সেটা যে কোনো রকমই হতে পারে, যে মুখ্যমন্ত্রী গেলেন বলে উনি সিট পেলেন, নাকি উনি সিট পাবেন বলে মুখ্যমন্ত্রী গেলেন। এটা কিন্তু ডিম আগে না মুরগি আগের গল্প, এটা বলতে পারবো না, কারণ আমি তো একেবারেই রাজনীতির লোক নই। ঠিক ইকুয়েশনটা কীরকম হয়েছে এটা খুব বলা মুশকিল। উনি একদিকে বলছেন যে নারীরা জানে যে রচনা ব্যানার্জি নারীদের পাশে আছে, নারীদের সাথে আছে, আবার অন্যদিকে সন্দেশখালী নারীদের নিয়ে তিনি বলছেন সেই অভিযোগ তদন্ত সাপেক্ষ। না, সেটা তো সবাই নারীরা বুঝতেই পেরেছেন যে বিশেষ করে যারা আমার মনে হয় নারীবাদী, যারা মানে তথাকথিত নারীবাদীও বলবে এবং সত্যিই যারা নারীদের নিয়ে কাজ করেন, তাদের খুব খারাপ লাগছে সেই আবার একজন পুরুষ অধিকার কর্মীকে এর মানে বিরোধিতা করতে নামতে হলো। এত নারীবাদী অন্তত বাংলা জুড়ে আছেন যারা তথাকথিত এবং সত্যিকারের নারীবাদী, কাউকে একটাও কথা বলতে দেখলাম না। খুব খারাপ লাগছে এটা ভেবে যে আপনাদের তো প্রতিবাদ করা উচিত ছিল এই জিনিসটার অন্তত, যে যিনি একটা এরকম নারীর এম্পাওয়ারমেন্টের শো পরিচালনা করছেন এত বছর এবং যার প্রশংসায় আপনারা সবাই পঞ্চমুখ থাকেন, এটা ভীষণ। সেখানে নারীরা মুড়ি চপ বিক্রি করে বা ফুচকার দোকান চালিয়ে মার্সিডিজ বা ল্যাম্বরগিনি কেনেন, সেই শোয়ের সঞ্চালিকা এরকম একটা কথা বলছেন, আপনাদের তরফ থেকে একটাও প্রতিবাদ দেখলাম না। খুব খারাপ লাগে এটা ভেবে যে আমার মতন একজন পুরুষ অধিকার কর্মীকে এর প্রতিবাদে বারবার নামতে হয়। এটা খুবই লজ্জার। কারণ আপনারা তো বলেন আমি ঘোরতর নারী বিরোধী, কিন্তু আমি হয়তো তাই নই, আমি কিন্তু অন্যায়ের প্রতিবাদ করি। শিল্প জগতের অনেক তারকা এর আগেও রাজনীতিতে এসছে এবং বেফাস মন্তব্য করেছে। তাহলে শিল্প জগৎ থেকে রাজনীতিতে এলেই কি শিল্পীদের এই অবনমনটা ঘটছে? না, ওই যে বারবার বললাম ওনারা জগৎটাকে গুলিয়ে ফেলেন। এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড, পলিটিক্যাল ওয়ার্ল্ড দুটো একদম আলাদা। আর একটা না ভীষণ হার্ডকোর, পলিটিক্যাল ওয়ার্ল্ডটা তো ভীষণ ডিফারেন্ট, আর এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডটা না আজও ভীষণ মায়াময়, স্বপ্নময়। ওনারা না সবসময় একটা অন্য ওয়ার্ল্ডে বিচরণ করেন, তার মধ্যে কোনো অন্যায় নেই, এটাই ওনারের ওয়ার্ল্ড। এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ আ থিং, আর পলিটিক্যাল ওয়ার্ল্ড একদম আলাদা। দেখবে মানে যারা যেই সব মহিলারাও মানে অল্প বয়স থেকেই রাজনীতি করছেন, তাদের গেট আপ, তাদের কথাবার্তা, তাদের সব একদম অন্যরকম। আর যারা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে আছেন, আমি পুরুষদের ব্যাপারে যাচ্ছি না, আমি মহিলাদের কথাই বলছি, তারা একদম অন্যরকম। কাজে তারা হঠাৎ করে এটার মধ্যে এসে না তাদের একটা ভীষণ সংঘর্ষ উপস্থিত হয়, বুঝতে পারেন না এবং সময়টাও তো বেশি পান না তাদের। কিন্তু আমার মতে যে উনি তো এমন নন যে জানতেন না, ওনারা জানতেন না। আমার মনে হয় একটুখানি ওনাদের গ্রুমিংয়ের প্রয়োজন আছে তার আগে, যে মানে কীভাবে না এই জিনিসগুলো না একটু গ্রুমিং দরকার। যে হ্যাঁ, একটা আমার ধারণা কিন্তু এটা পূর্ব প্রস্তুতি আছে, যে হয়তো উনি 6 মাস আগে থেকে জানতেন কিন্তু এটা হবে, সেই সময়টার কিন্তু একটু প্রস্তুতি দরকার। এই জন্য বারে বারে অনেক কাল আগে থেকে আমি বলেছিলাম আমাদের দেশে অ্যাপ্লায়েড পলিটিক্স
হওয়া উচিত যে তুমি নেতা বা নেত্রী হতে গেলে তোমার সাজ পোশাক, তোমার কথাবার্তা, তোমার জনসভায় বক্তৃতা, তোমার চলাফেরা, জীবনযাত্রা কেমন হওয়া উচিত, এটা খুব জরুরি, যেটা আমাদের দেশের কেউ চিন্তাভাবনাই কোনোদিনও করলেন না, যে সিনেমার তারকা আর রাজনৈতিক নেতা বা নেত্রী কখনো এক হন না। কাজে আমাদের দেশে এই গ্রুমিংটা নেই, তো খুবই জরুরি যেটা আমাদের জন্যে। আমাদের অনেক সময় এমার্জেন্সি ডিসিশন নিতে হয়, সেক্ষেত্রে সন্দেশখালির ঘটনায় সাংসদ নুসরাত জাহানকে একবারও সেখানে দেখা গেল না। আপনারা কেউ একটা জিনিস বুঝলেন না, জানেন, আজকে ওনারা যদি সত্যিই ওখানে যেতেন তাহলে কি এটা স্বীকার করে নেওয়া হয় না যে ওখানে ঘটনাগুলো ঘটেছে? কারণ ওনারা তো আগাগোড়া বলছেন, যে লাস্ট উদাহরণ তার তো রচনা ব্যানার্জি বললেন তদন্ত সাপেক্ষ। আরেকজন সিট পাওয়া মানে টিকিট পাওয়া ভদ্রমহিলা কি বললেন, বারে বারে দেশ মে ছোটে ছোটে বাতে হতে রেতে। অথচ ওনার নিজের ব্যক্তিগত জীবনের ঘটনায় কিন্তু উনি কেঁদে কেটে একসা হয়েছিলেন ক্যামেরার সামনে, বলেছিলেন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে সব, তখন কিন্তু ওগুলো সব সত্যি ছিল, তখন কিন্তু ওটা বারে বারে দেশ মে আসে। ওনাকে ছাড়াও এরকম বহু মহিলাকেও হয়তো করা হয়েছে, তাহলে তো সেই একই ঘটনা, যারা এসে ক্যামেরার সামনে এরকম কাঁদতে পারেননি। এমন তো নয় যে ভারতবর্ষের মহিলাদের উপর অত্যাচার হয় না, কিন্তু উনিও তো বললেন বারে বারে দেশ সময় ছোটি ছোটি বাতে হতে রেতে, অর্থাৎ ওনারা টিকিটটা পেয়েই সবাই ভুল বদলাতে শুরু করলেন। কিন্তু ওনারা এটা বুঝতে হবে আমাদের, ওনারা যদি ওখানে যেতেন, ওনারা যদি এটা স্বীকার করেন বা বলেন, তাহলে তো সবাই এই ঘটনাটার মান্যতা দেওয়া হয়। যেখানে ওনাদের সুপ্রিমো এই ঘটনার মান্যতা দিতে চাইছেন না, সেখানে ওনারা কি দিতে পারেন? পারেন না তো। ওনাদের না যাওয়ার প্রথম এবং প্রধান কারণ এটা, ওনারা অন্যান্য রাজ্যে হলে হেলিকপ্টার ভাড়া করে, ফ্লাইট ভাড়া করে, বাস নিয়ে চলে যান, কারণ ওনারা সেটার মান্যতা দেন। এটা কেন দেননি? এবং সবার ক্ষেত্রে একই জিনিস, আজকে কিন্তু এই শাসক দল বলে না, বিরোধী দলের ক্ষেত্রেও এক ব্যাপার, যেখানে ওনারা মান্যতা দিতে চাইবেন না দেখবেন সেখানে কেউ যাবে না, মান্যতা দিয়ে দেওয়া হয়ে যায় এখানে গেলে, তাই জন্য ওনাদের এগুলো বলতে হচ্ছে। ওই জন্যই বললাম গ্রুমিংয়ের দরকার ছিল। ওনাদের সাংসদ বলছেন 174 ধারা, কাজেই সাংসদ, এইবার বলছি এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড আর পলিটিক্যাল ওয়ার্ল্ড এক নয়, যে মিনিমাম আমাদের দেশে না সাংসদ হতে গেলে বা এমএলএ হতে গেলে, কাউন্সিলরও হতে গেলে একটা মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, অ্যাটলিস্ট আমাদের কনস্টিটিউশন নিয়ে পড়াশোনা, আগে যেটা আইপিসি সিআরপিসি ছিল এখন বিএনএস হতে যাচ্ছে, এইগুলো নিয়ে একটু পড়াশোনা, এই একটা গ্রুমিং আমার মনে হয় সবার থাকা দরকার, করানোটা মাস্ট হয়ে পড়ছে। আমি কিন্তু প্রশাসনের কাছে, কেন্দ্রীয় রাজ্য সমস্ত সরকারের কাছে অনুরোধ রাখবো যে আপনারা যাদেরকে নির্বাচন করছেন টিকিট দেওয়ার জন্যে, একটা অন্তত ক্র্যাশ কোর্স করাবার চেষ্টা করবেন, নয়তো বারে বারে আপনাদের মুখ পুড়বে। সে কেন্দ্রীয় সরকারেই বলুন, রাজ্য সরকারেই বলুন, সমস্ত রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সবাইকে অনুরোধ করব একটা ক্র্যাশ কোর্স করাবার চেষ্টা করবেন। পৃথিবীর কোনো জিনিসে কিন্তু একটা ছোটোখাটো কোর্স না করে এরকম চলে যাওয়া যায় না চট করে, সেখানেই গণ্ডগোল হয়। ভাবুন না, আপনি একটা প্লেন চালাতে গেলে আপনি একটুখানি না শিখে যেতে পারবেন? যাই করতে যান, রান্না করতে গেলেও যারা শেফ হতে চান তাদেরও একটা কোর্স করতে হয়, এটা মাথায় রাখবেন। আমাদের দেশে বোধহয় শুধু রাজনীতি করতে গেলেই, মানে সংসদ হতে গেলে, মানে বিধানসভায় যেতে গেলে, কাউন্সিলর হতে গেলেই একমাত্র কিছু ছাড়া যাওয়া যায়, এটা বড় লজ্জার, যাই বলুন না কেন। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইবানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। শিল্পীদের নিয়ে কথা হচ্ছে, সেখানে সায়নী ঘোষ একজন শিল্পী, যাদবপুরের মতো প্রেস্টিজিয়াস কেন্দ্রে তাকে প্রার্থী করা হয়েছে। মানে কিছুদিন আগে তার বাড়িতে ইডি হানা দিয়েছে, বেফাস মন্তব্যের জন্য বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় তাকে ট্রোল করা হয়েছে। মানে প্রার্থী হিসেবে সে কতটা যোগ্য? দেখুন, এইগুলো তো যার যার দলের নিজস্ব ব্যাপার, এটা নিয়ে আমার মনে হয় কথা বলেছিলেন। তবে ওনার সঙ্গে যে ভদ্রলোক ঘুরছিলেন সেদিন যা যা বলছিলেন, যে কেন্দ্রীয় বাহিনী ফাহিনী কিছু না, আমাদের কাছে যা আছে 15 দিন আগে ভোট হয়ে যাবে, এগুলো আমার ওই যে একটু আগে বললাম না, যে আসলে আমরা ছোটোবেলা থেকে যেসব দেখে বড় হয়েছি এখন আর সেরকম কিছু নেই। মানে এই যে একটা না, সবার মধ্যেই দেখছি কে কত খারাপ কথা বলতে পারি, কে কত গাজোয়ারি করতে পারি, কে কত এই ধরনের জিনিস বলতে পারি, তারা হচ্ছে বড় নেতা, আর তারা হচ্ছে মানে সব জায়গায় ভীষণ তাদের একটাই হবে। আর মানে এগুলো দিলে বোধহয় ভাইরাল টাইরালও হওয়া যায় আমার মনে হয়, সেই হিসেবে সব কিছু ডিসাইডেড হচ্ছে। মানে কাকে সিট কি দেওয়া হলে ভালো হতো বা টিকিট পেলে ভালো হতো, এই ব্যাপারে আমি খুব যোগ্য লোক নই বলার জন্য, এটা তো ওনাদের দলের ইন্টারনাল ব্যাপার। তবে সঙ্গে এরম ধরনের লোকজন নিয়ে না ঘুরলেই বোধহয় আমার মনে হয় ওনার মহিমাটা বাড়বে, এটুকু আমার অন্তত মনে হয়। উনি বলছেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, উনি রাজনীতিতে যোগ দেওয়ার পর বলছেন তিনি নাকি এতদিন যে রায়গুলো দিয়েছেন সেগুলো সব গোমূত্র দিয়ে গার্গেল করে।
এইসব বললাম তো, এই সমস্ত এই যে এই ধরনের কথাবার্তাগুলো না মানে খুব আমার মনে হয় সবাই নিজেদেরকে ছোট করেন, যে যেখানে বলছেন। এই মনে হয় যে এই আমি বললাম না, আজকাল না বাজে কথার একটা ট্রেন্ড তৈরি হয়েছে, মানে তুমি বাজে কথা বলেছো আমি আরও বাজে কথা বলবো, এরকম ব্যাপার। যেমন কোনো একটা কেউ দোষ করলে অমুকে তো 34 বছর আগে এটা করেছিল, 34 বছর ধরে এটা করছে, অমুকে 11 বছর ধরে এটা করছে, আমরা তাহলে কেন করবো না? আরে তো আমার ছেলে তোমার মানে আমার ছেলে চোর বলে তোমার ছেলে চুরি করলে সে চোর হয় না? এটা কখনো দোষটা ঢাকা যায় না। যেই খারাপ কথা বলছেন সে খারাপ কথা বলছেন, সে যে রাজ্যেই বলছেন, যে কেন্দ্রীয় সরকারেই বলছেন, সবাই খারাপ কথা বললে খারাপ কথাই। মানে রাজনীতি থেকে না সৌজন্য, ভদ্রতা, সভ্যতা এইসব ব্যাপারগুলো উঠে গেছে। আমি বারে বারেই দেখি তো সবাই চেষ্টা করছেন একটা ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ, ভয়ঙ্কর খারাপ কথা, ভয়ঙ্কর গায়ের জোর এটা দেখাবার। কিন্তু ভারতবর্ষের কালচার তো বোধহয় এটা ছিল না বলেই আমার বিশ্বাস। রসিকতা বোধটা একদম নষ্ট হয়ে গেছে, যেটা কিন্তু একটা ভীষণ বড় জিনিস। মানে রসিকতা বোধ, হিউমার এগুলো না থাকলেও তো কোনো জিনিস থাকে না, না? অসংখ্য ধন্যবাদ দিদি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733 066 075।